গতদিন আমরা সেটের প্রাথমিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেটের কার্যবিধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সেটের কার্যবিধি বলতে সেট কাজ করার জন্য আমাদের মোট 4টা চিহ্ন আছে। কয়টা? 4টা। এটা হলো সংযোগ সেট, আর এটা হলো সেট সেট। এটা পূরক সেট, মনে নেই না? আর এটা হলো বাদ সেট। সাধারণত এই 4টা চিহ্ন যদি কোনো সেটের মাঝখানে থাকে তাহলে আমরা কি করি? সেটটাকে যে কোনো একটা সেটে পরিণত করি। তো 1 নম্বরে আছে সংযোগ সেট, 2, 3, 4। এই সেটের জায়গায় এই সেটের পরিবর্তে সি লেখা থাকতে পারে। কোন সেটের মাথার উপরে যদি সি লেখা থাকে তাহলে মনে করব এটা কি সেট? তাহলে আমরা একটা একটা করে কাজ দেখি। সংযোগ সেটটাকে যদি আমরা বলি ক্যাপ, আর সেট সেটটাকে যদি বলি ক্যাপ, তাহলে দেখো কেমন হয়। ক্যাপ মানে কি? ক্যাপ মানে আমরা কাপের ভিতরে কিছু রাখি, পড়ে যায় না যতক্ষণ কুচকে না যায়। ঠিক আছে? আর ক্যাপ, ক্যাপের মধ্যে যদি কিছু রাখি তাহলে এইভাবে যদি করি কিছু পড়ে যায়, কিছু থাকার সম্ভাবনা আছে। তা এখন ক্যাপ মানে সবগুলো নিয়ে একটা সেট, আর ক্যাপ মানে কমন গুলো নিয়ে একটা সেট। ঠিক আছে তো? আর পূরক সেটের কাজ কি? যদি পূরক সেট থাকে তাহলে আমরা সাধারণত এর কাজের বেলা কি করি? ইউ বা ওই সেটটা, যে সেটটার কথা ওখানে লেখা থাকবে, যার উপর পূরক থাকবে, সেটা হচ্ছে ইউ থেকে মাইনাস হবে, বিয়োগ হবে। ক্লিয়ার? সর্বশেষ কি? বাদ সেট। বাদ সেট যদি থাকে তাহলে আগের সেটটা থেকে পরের সেটের উপাদানগুলো বাদ দিয়ে বামের সেট থাকবে, তার যে কয়টা উপাদান থাকবে সেই কয়টা উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে হবে। ঠিক আছে? নিশ্চয় বুঝে ফেলেছ কাজগুলো। এখন আমরা উদাহরণ দিয়ে দেখি যে এই কাজগুলো থাকলে আমরা কিভাবে সমাধান করব। তাহলে আমরা একটা সেট লিখি, দেখো a সমান 1 2 3, b সমান 2 4 6। এখন বলা হলো যে নির্ণয় করো a ইউনিয়ন b। কি করবে? দুইটার উপাদান একসাথে নিতে হবে। 1 2 3 ইউনিয়ন 2 4 6 ইকুয়াল টু 1 2 3 4 6। তাহলে আমরা ইউনিয়নের কাজ বুঝতে পেরেছি। ঠিক আছে তো? এইবার চলো আমরা যাই ইন্টারসেকশন সেট, সেট বা সেট সেট। যদি দুইটা সেটের মাঝখানে ক্যাপ থাকে, কি থাকে? আমরা ওই সেটটাকে এইভাবে লিখি, a ইন্টারসেকশন b 1 2 3 কাপ 2 4 6। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? কমন উপাদান নিয়ে একটা সেট হবে। কি হবে? 2, শুধু 2। ঠিক আছে? এখন যদি সেটটা এরকম হতো 4 5 and 6, তাহলে আমরা কি লিখবো? কি লিখবো? ফাঁকা লিখবো, ফাঁকা সেট লিখবো। কিন্তু ফাঁকা সেট হবে কখন? যখন কমন উপাদান থাকবে না। ঠিক আছে তো? কমন উপাদান যখন থাকবে না তখন কি সেট লিখবো? ফাঁকা সেটের কয়টা চিহ্ন? দুটো চিহ্ন। এইটা একটা আর একটা এইটা। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। ঠিক আছে তো? তবে দুটো জানাবার এক জায়গায় বসিও না। অনেকে আবার এরকম লেখে যে এরকম দিয়ে এর মাঝখানে ফাঁকা বসিয়ে দেয়। এটা করা যাবে না। হ্যাঁ, তবে এটা একসময় হয়। ওই যে পাওয়ার সেট দেখে এসেছিলাম না গতদিন? যখন পাওয়ার সেট হয়
তখন এই ফাঁকা সেটটাকে এইভাবে সেটের ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হয়। ঠিক আছে? তাহলে সেট আমরা বুঝে ফেলেছি নাকি? আচ্ছা, এই পূরক সেটের কাজ করতে হলে আগে আমাদের সার্বিক সেট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। বলো সার্বিক সেটটা কি? কেউ পারো? সার্বিক সেট জানা নেই? সার্বিক সেট মূলত সার্বিক সংখ্যা দিয়ে আমরা কি বুঝি, মানে সার্বিক দিয়ে কি বুঝি সেটা বলো। সার্বিক মানে কি, যে সব সব কিছু নিয়ে। ঠিক আছে? তো সেটের বেলায় এরকম মনে করো 4-5টা সেট থাকবে, বা তার চেয়ে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো এমন একটা সেট থাকবে যে সে হলো সব সেটের মা, সব সেটের মা, মানে ওর চেয়ে বাকি সেটগুলো সব ছোট ছোট, সব সেটের মা, আর বাকি সেটগুলো হবে ছোট ছোট। সার্বিক সেটটা হবে সবচেয়ে বড়টা। আমরা ওখানে যাচ্ছি যে ইউ সেটটাই হলো সার্বিক সেট, আর ইউ প্রতীকটা ব্যবহার করা হচ্ছে কারণ সার্বিক সেটের ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের প্রথম ইংরেজি অক্ষর হলো ইউ, বড় হাতের ইউ। ঠিক আছে? তো সার্বিক সেটের সংজ্ঞাটা এইরকম দাঁড়াচ্ছে যে আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটে বিদ্যমান। বুঝতে পেরেছো? আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটে বিদ্যমান সেটাই হলো সার্বিক সেট। এখন এ পূরক মানে কি? এ পূরক এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। যদি এইভাবে লেখা থাকলেও তার মান দাঁড়াবে, এইভাবে লেখা থাকলেও সেই একই মান দাঁড়াবে, অর্থাৎ ইউ মাইনাস এ বা ইউ বাদ এ, এ হলো ইউ বাদ এ, একই কথা। পূরক সেটের কাজ শুধু এইটুকুই। বুঝতে পেরেছো? পূরক সেটের কাজ শুধু এইটুকুই, যার মাথার উপর পূরক থাকবে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। ক্লিয়ার? এইটুকু লিখে ফেলে তোমার পূরক সেটের কাজ শেষ। এইবার আসছে দেখো এই বাদ সেট, অর্থাৎ এই দুটো একসাথে থাকে, পূরক সেট আর বাদ সেট একসাথে থাকে। এখন তাহলে বাদের কাজ কি হবে দেখো। মনে করেন সেটের উপাদান 1 2 3 4 5 6, আর এই সেটের উপাদান হলো 3 5 7। সেভেন তো হবে না, কারণ সার্বিক সেটের উপাদান সব থাকতে হবে। 3 5 6, বুঝতে পেরেছো? যদি এই এ সেটের উপাদান হয়, ইউ সেটের উপাদান এটা, আর এটা যদি এ সেটের উপাদান হয়, তাহলে আমরা কি করব? বাদ দেব। কাকে কাকে বাদ দেব? 3 5 6 বাদ যাবে এই সেটের উপাদান থেকে, থাকলো কি আর 1 2 4। ভেরি গুড, থাকলো 1 2 4। তাহলে বাদের কাজ বুঝে ফেলেছো? বুঝেছো তো? এখন মনে করো এরকম সেট যদি শুধু বাদ থাকে, শুধু যদি বাদ থাকে, মনে করো a বাদ b, এর উপাদান 1 3 5 আর b এর উপাদান 2 3 5 6। এরকম থাকতে পারে। বাদ বিভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু যখনই পূরক থাকবে তখনই সার্বিক সেট থেকে বাদ হবে। ঠিক আছে? এখন তাহলে আমাদের কি উপাদান থাকবে? 1 1 2 6। আমি বলেছিলাম যে ডান পাশের উপাদানগুলো বাম পাশের উপাদান থেকে বাদ দিয়ে বাম পাশে যে কয়টা থাকবে সে কয়টা লিখতে হবে। তাহলে কি থাকছে? আমার কথার সাথে যদি মিল রাখতে হয় তাহলে এখানে শুধু 1 আসছে, এবং এটাই। এই পাশে কোনো উপাদানে আমরা লিখব না, কিন্তু এই পাশে যদি কোনো উপাদান বাম পাশে থাকে তাহলে বাম পাশ থেকে ওই কয়টা বাদ দিয়ে দিতে হবে। গিয়েছে মাথার ভিতরে? বুঝতে পেরেছো? এই পাশের উপাদান বাদ দেব, এবং এই পাশে যে কয়টা অবশিষ্ট থাকবে শুধু সেই কয়টাই লিখবো, ডান পাশের কোনো উপাদান লিখবো না। গিয়েছে মাথায়? গিয়েছে? আচ্ছা, এছাড়া একটা আছে সেটের গুণন। সেট গুণ করা যায়। এই গুণ তোমাদের বীজগণিতীয় রাশির গুণের মতো নয়, এই গুণটা একটু ভিন্ন ধরনের গুণ। পারো গুণ করতে? সবাই পারে না। দেখা যাক, মনে করো এর উপাদান হচ্ছে 1 2,
আর বি এর উপাদান হচ্ছে এ বি, গুণ করতে হবে। এই গুণনটাকে সাধারণত কার্তেশীয় গুণজ বলা হয়। কি গুণজ? কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ হচ্ছে যেমন 1a 1b 2a 2b, আর কিছু না। এই উপাদানগুলোকে জোড়া জোড়া আকারে লেখা হয়েছে। কি আকারে? জোড়া জোড়া আকারে। এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া। এই প্রত্যেক জোড়াকে বলা হয় কি বলা হয়? ক্রোমোজোম। প্রত্যেক জোড়াকে কি বলা হয়? ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। ক্রোমোজোমের প্রত্যেক প্রথম উপাদান হলো ডোমেন, আর পরের উপাদান রেঞ্জ। বুঝতে পেরেছো? তাহলে ডোমেন রেঞ্জ হয়ে গেল এখান থেকে। আমাদের 2.2 মানে 2.2 এর যে আলোচনা আছে, যে অনুশীলনী আছে, সেখানে ডোমেন রেঞ্জ তোমাদেরকে বের করতে বলবে। তো সবসময় মনে রাখবা, প্রথমে যে সেটটা থাকবে এটা হচ্ছে ডোমেনের সেট, আর ক্রসের পরেরটা হলো রেঞ্জের সেট। ক্লিয়ার তো? গতদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ক্রোমোজোমের সমাধান নির্ণয় করা। করেছিলে? বাসায় প্র্যাকটিস করেছো তোমরা? করনি? এমন লেখা, মানে এরকম অঙ্ক আমি তোমাদেরকে বোর্ডে দিয়েছিলাম, x - cy a² - c² দিয়ে এটা সমান ছিল 0 আর ay - cx। মনে আছে? এখন আমি বলেছিলাম যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। দুটো ক্রোমোজোম যদি সমান হয় তাহলে ডোমেন সমান ডোমেন আর রেঞ্জ সমান রেঞ্জ। তাহলে ডোমেন সমান আমরা ডোমেন কিভাবে লিখব? ax - cy সমান 0 আর ay - cx ইকুয়াল টু a² - c²। দুটো সমীকরণ পেয়ে গেলাম। তো সমীকরণের সমাধান কোন নিয়মে করব? অপনয়ন বা প্রতিস্থাপন, যে কোনোটাই আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা প্রতিস্থাপন করি আমার মনে ভালো হয়। ঠিক না বেটি? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর হতে পায় x - cy is equal to 0। x সমান cy, অতএব x সমান cy বাই a। কয় নম্বর হচ্ছে এটা? 3 নম্বর। x সমান cy বাই a 2 নম্বরে বসাই। ঠিক আছে? 2 নম্বরে বসিয়ে পাই। তাহলে ay minus c into cy by a সমান a² - c²। ay c²y by a a² - c²। দশক কত? a a²y minus c², a² - c²। ইকুয়াল y কমন যায়, আর a এর সাথে গুণ হয় a into a² - c² বা y সমান a into a² - c² by a² - c²। এটা ভ্যানিশ, অতএব y is equal to a। এবার কি করব? y এর মান 3 নম্বরে বসিয়ে দাও বা 1 নম্বরে বসিয়ে দাও, যে কোনো জায়গায় দিয়ে সমাধান করে ফেলবা। ঠিক আছে? আপাতত এই পর্যন্ত। এরপরে এই চ্যাপ্টারের বাদ বাকি যে অঙ্কগুলো আছে বাড়ির কাজ।